রাজনৈতিক দলগুলো একমত হন যে আইন বহির্ভূত বিচার বহির্ভূত কোনো ঘটনা ঘটবে না, গুমকে কেউ প্রশ্রয় দিবে না এবং গুম সংক্রান্ত যে আইন আছে এই আইনটার প্রয়োগ বাস্তবায়ন আমরা দেখতে চাই। আপনার গোয়েন্দা সংস্থাকে মিসইউজ করা হয়েছে। এখন এস আলমের পক্ষে আপনার ডিজিএফআই গিয়ে ব্যাংক দখল করছে, ইসলামী ব্যাংক। এটা কি ডিজিএফআই কাজ ছিল? অনুসন্ধানে দেখা যায় প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23%। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপকভাবে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। অভিযোগগুলোর ধরন থেকে ইহা স্পষ্ট যে গুম একটি প্রাতিষ্ঠানিক বা পদ্ধতিগত চর্চা হিসাবে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংগঠিত হয়েছে, যা বিচ্ছিন্ন অসদাচরণের পরিবর্তে রাষ্ট্রীয় সমন্বিত কার্যক্রমের ইঙ্গিত দেয়। আপনারা অবগত আছেন যে কমিশন অফ এনকোয়ারি অ্যাক্ট 1956 এর দ্বারা 3 প্রদত্ত ক্ষমতা বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 15 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে অত্র কমিশন গঠিত হয়েছে, যার ম্যান্ডেট হল 6 জানুয়ারি 2009 খ্রিস্টাব্দ থেকে 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে বলপূর্বক গুমের ঘটনাসমূহ অনুসন্ধান করা, গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে এসব ঘটনা সংঘটিত হয়েছে তা নির্ধারণ করা। কমিশন তার ম্যান্ডেট অনুযায়ী বিভিন্ন সরকারি সংস্থার নথি ও তথ্য পর্যালোচনা, পরিদর্শন ও যাচাই বাছাই ভেরিফাই করা সহ স্বীকৃত গোপন উভয় ধরনের আটক কেন্দ্র পরিদর্শন করে, যার মধ্যে ছিল ডিজিএফআই ও র্যাব পরিচালিত জিআইসি ও টিএফআইসি, র্যাবের সদর দফতর ও ব্যাটালিয়ন, এনএসআই, ডিবি, সিটিটিসি, পুলিশ লাইন সহ ভুক্তভোগীদের শনাক্ত করা, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা। অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই কমিশন তা পরিদর্শন করে সংশ্লিষ্ট স্থাপনাগুলো অপরিবর্তিত অবস্থায় রাখার নির্দেশনা প্রদান করে। কমিশন গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই ডিজিএফআইয়ের জিআইসি, আয়নাগর এবং র্যাব সদর দফতরের টিএফআইসি পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে 12 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে সংশ্লিষ্ট ভিকটিমদের উপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা পরিষদের কয়েকজন সম্মানিত সদস্য এই 2টি সহ মোট 3টি গোপন বন্দিশালা পরিদর্শন করেন। কমিশনে দাখিলকৃত 1913টি অভিযোগের মধ্য হতে একাধিকবার দায়েরকৃত 231টি অভিযোগ এবং যাচাই বাছাই অন্তে প্রাথমিক ইনকোয়ারির পর গুমের সংজ্ঞার বহির্ভূত বিবেচনায় 113টি অভিযোগ বাতিল করা হয়। ফলে মোট 1569টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে 251 জন নিখোঁজ অর্থাৎ যাদের সন্ধান এখনও পাওয়া যায়নি এবং 34 জনের গুম পরবর্তী লাশ উদ্ধার হয়। নিখোঁজদের অবস্থান নির্ধারণে কমিশন সংশ্লিষ্ট বর্তমান ও সাবেক কর্মকর্তা, সন্দেহভাজন ব্যক্তি, শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেসামরিক সাক্ষীসহ মোট 222 জনকে জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি 765 জন গুমের শিকার ও তাদের পরিবারের সদস্যদের একাধিকবার সাক্ষাৎকার নেওয়া হয়। বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বর্ডার গার্ড বাংলাদেশের সেক্টর কমান্ডারদের নিকট থেকে 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দের পর ভারত হতে বাংলাদেশে পুশ ইন করা ব্যক্তিদের তথ্য সংগ্রহ করলেও তাতে গুমের শিকার কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি। তবে 22 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে ঢাকার ধামরাইয়ের বাসিন্দা গুমের শিকার মোহাম্মদ রহমতুল্লাহকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশ ইন করার একটি নির্দিষ্ট ঘটনা কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক প্রথম দফায় 1052 জন এবং দ্বিতীয় দফায় 3285 জন বাংলাদেশি নাগরিকদের তালিকা কমিশন প্রাপ্ত হলেও তা যাচাইয়ের পর
গুমের শিকার কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি। উক্ত তালিকার কিছু তথ্য অসম্পূর্ণ ও অস্পষ্ট হওয়ায় বিষয়গুলোর সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে ও হালনাগাদ তথ্য চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করা হয়েছে এবং অগ্রগতি জাতীয় মানবাধিকার কমিশনকে অবহিত করতে বলা হয়েছে। বলপূর্বক গুম সংক্রান্ত অভিযোগে গণশুনানি আয়োজনের বিষয়ে সুদীজনের পরামর্শ পাওয়া গেলেও ভিকটিম ও তাদের পরিবারের জীবন, নিরাপত্তা, মানসিক সুস্থতা এবং অনুসন্ধানের স্বার্থে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড বিবেচনায় কমিশন গোপনীয়ভাবে জবানবন্দি গ্রহণকেই ন্যায় বিচারের জন্য অধিকতর সমীচীন মনে করে। বাই ওয়ে অফ রিক্যাপিচুলেশন, কমিশন ইতোপূর্বে 2টি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে জমা দেয়। সেখানে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। পুনরাবৃত্তি রোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে কমিশন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রিড্রেস অর্ডিন্যান্স 2025 এবং জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025 প্রণয়নে সহায়তা করে আমার সরকারকে সহযোগিতা করেছি। পরিশেষে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কমিশন বাংলাদেশে বলপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তকরণ, আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার, সন্ত্রাসবিরোধী আইন 2009 বাতিল বা মৌলিক সংশোধন, সমাজভিত্তিক, এগুলো খেয়াল করেন, সমাজভিত্তিক প্রতিরোধমূলক সন্ত্রাসবিরোধী নীতি প্রণয়ন। সন্ত্রাসীরা আছে তো আমাদের সমাজে, এটা তো দ্যাট ক্যানট বি ডিনাইড। আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স 2013 দ্বারা বাতিল, সকল বাহিনীকে কঠোর আইনি জবাবদিহির আওতায় আনা, বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ, ভুক্তভোগী কেন্দ্রিক ন্যায় বিচার ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং সত্য, স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসাবে আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। we have made a set of recommendations in order to reform the police, the intelligence agencies and other forces. এই যে র্যাবের আপনার বড়টা কিন্তু ব্যাটালিয়ন আছে বাংলাদেশে, আপনারা জানেন, and each battalion is headed either by an army officer or by an air force officer, by a naval officer. তো হ্যাঁ, আবার পুলিশ অফিসারও থাকে। তো নর্মালি আর্মির থাকে আপনার লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের অফিসাররা থাকে, কথা বুঝছেন। এখন আমাদের সাজেশন হলো, এবং এটা রিকমেন্ডেশনও ছিল আমাদের ফার্স্ট ইন্টারিম রিপোর্টে, বাই দ্য ইন্ডাকশন of armed forces personnel into RAB, their professionalism and efficiency have been greatly compromised. Secondly, most of them have been found to be involved in enforced disappearance and extortion. এই জন্য ওদেরকে উইথড্র করতে হবে। তাদের কাজ না আপনার সন্ত্রাসী ধরা, চোর ডাকাত ধরা, ঠিক না? তাদের কাজ হলো ক্যান্টনমেন্টে থাকবে, সেখানে প্রশিক্ষণ নেবে, যুদ্ধের জন্য তারা প্রস্তুত হবে, এবং আপনার নিউ টেকনিক্স অফ ওয়ারফেয়ার এগুলো তারা রপ্ত করবে দেশে বিদেশে ট্রেনিং নিয়ে। এবং অ্যাজ পার দ্য পুলিশ অ্যাক্ট, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পুলিশ টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন দ্য কান্ট্রি। পুলিশের কাজ হলো দেশের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষা করা। প্রয়োজন বোধে পুলিশের মধ্য থেকে যারা এফিশিয়েন্ট পুলিশ অফিসার তাদেরকে নিয়ে এলিট ফোর্স করা যেতে পারে। ওইটা আমরা কালকেও বলে আসছি চিফ অ্যাডভাইজার সাহেবকে। আমরা শুনেন, কোনো অপারেশনে দেখা যাচ্ছে আপনার একটা সিঙ্গল ফোর্স করছে অপারেশন, আর কোনো অপারেশন দেখছি আমরা সেগমেন্টেড, একটা অপারেশনের 2টা সেগমেন্ট। যেমন ধরেন হোম্মাম কাদের চৌধুরীকে এটা তুলে নিয়ে আসছে ডিবি, পরে ওরা হস্তান্তর করছে ডিজিএফআইয়ের কাছে। এটা হলো সেগমেন্ট, একটা অপারেশন 2টা সেগমেন্ট। One segment was performed by the DB police and the other segment was performed by the DGFI. আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিঙ্গল অপারেশন ছিল, কথা বলছি, সেইভাবে আমরা এটা বলছি। নিখোঁজ, দে আর দ্য পলিটিক্যাল অপোনেন্টস অফ দি দেন রেজিম। তখনকার যে রেজিম তার পলিটিক্যাল অপোনেন্টস বা পলিটিক্যাল ডিসিডেন্টস, মেইনলি এগুলোকে বিএনপির লোকজন পাওয়া গেছে এবং জামায়াতে ইসলামের বা ওদের অঙ্গ সংগঠনগুলো পাওয়া গেছে। আর আপনারা দেখবেন আরেকটা প্যাটার্ন দেখবেন, প্রতিটা জেনারেল ইলেকশনের আগে 6 মাস 1 বছর আগ থেকে আমরা গুম ম্যাসিভ স্কেলে শুরু হয়েছে। 2014 আগে 2013-তে, 2018 আগে 2017-তে এবং 2024-এর আগে এগুলোকে 2022-23-এ ম্যাসিভ স্কেলে। ওইটা আমরা প্যাটার্নটা পেয়েছি ইন কোর্স অফ আওয়ার ইনকোয়ারি। ক্লিয়ার? না, ওইটা আমাদের কিছু বলার নাই, না আমাদের কোনো বার্তা নাই, কারণ আমরা তো পলিটিশিয়ানস না, কথা বুঝছেন। আমরা তো এটা কমিশন অফ এনকোয়ারি, আমরা আপনার নিউট্রালি, ইম্পার্শিয়ালি অ্যান্ড ইন অ্যান আনবায়াসড ম্যানার আমরা করার চেষ্টা করেছি, তাই না? এবং এখানে আমার একটা জিনিস খেয়াল রাখবেন, all our findings
and observations are based on hard evidence. আমাদের রিপোর্টে যেটা আমরা কালকে আমরা হ্যান্ড ওভার করলাম টু দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট, ওইটার প্রত্যেকটা চ্যাপ্টার প্রতিদিন আমরা আপলোড করব আমাদের ওয়েবসাইটে, এবং কয়েকদিনের ভিতরে এন্টায়ার রিপোর্টটা আমরা আপলোড করব। সুতরাং আপনারা সব প্রশ্নের জবাব সেখানে পেয়ে যাবেন। আমরা তো বলছি প্রত্যেক বাহিনী কম বেশি করেছে, আমরা অন দ্য স্পট অর্ডার দিয়ে আসছি এবং এসে পরের দিয়ে আমরা লিখিতভাবে বলে আসছি আমাদের মানে অর্ডার দেওয়ার পর থেকে ওরা ডিস্ট্রাকশন করে নাই, ক্লিয়ার। এবং ইনিশিয়ালি আমাদের ইনকোয়ারি কাজটা বেশ চ্যালেঞ্জিং ছিল, অনেক অডস ছিল, চ্যালেঞ্জেস ছিল এবং অ্যাডভার্স সিচুয়েশনস ছিল, তো শেষের দিকে আর এগুলো থাকে নাই। ওইটা আলটিমেটলি মানে all the forces cooperate with this commission meaningfully. না আলামত ধ্বংস করছে, কিন্তু যা করছে তো করছেই, যাতে আর ফার্দার ধ্বংস না করে, ফার্দার যাতে এভিডেন্সের ডিস্ট্রাকশন না হয় সেই জন্য আমরা অন দ্য স্পট ডাইরেকশন দিয়েছি, এবং তারা ওইটা ডাইরেকশন মানছে। পরবর্তীকালে আমরা ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে বলে দিছি যে তোরে আর যেন ফার্দার না হয়, এভিডেন্স ডিস্ট্রাকশন যেন ফার্দার না হয় এটা বলে দিছি। এবং আমরা এটাও বলে দিছি যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স ইজ ইটসেলফ এ ক্রিমিনাল লায়াবিলিটি। আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে প্রত্যেকটা রিফর্মস লাগবে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কী করে, আপনার ইন্টারনাল পলিটিক্সে তারা মানে নাক গলায়। কেন নাক গলায়? ওইটা পার্ট ইন পাওয়ার চায় বলে, এবং ওদের তো মিসইউজ করা হয়েছে, কথা বুঝছেন? আপনার গোয়েন্দা সংস্থাকে মিসইউজ করা হয়েছে। এখন এস আলমের পক্ষে আপনার ডিজিএফআই গিয়ে ব্যাংক দখল করছে, ইসলামী ব্যাংক, এটা কি ডিজিএফআইয়ের কাজ ছিল? বা কোনো মিডিয়া হাউস দখল করা এটা কি ডিজিএফআইয়ের কাজ বা কোনো গোয়েন্দা সংস্থার কাজ? তো ডিজিএফআইকে বা কোনো গোয়েন্দা সংস্থাকে মিসইউজ করা হয়েছিল। এটা ওভার দ্য ইয়ার্স বাই দ্য সাকসেসিভ গভর্নমেন্টস অ্যান্ড বাই দ্য ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ইন পার্টিকুলার, সবাই করছে কম বেশি, কিন্তু ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট বেশি করেছে, কথা বুঝছেন? আপনার আইসিটির যে ইনভেস্টিগেটিং টিম তারা যখন চার্জশিট দিবে তখন বলে দিবে, এবং আইসিটি অ্যাক্টে বলাই আছে যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স ইজ ইটসেলফ এ ক্রাইম, কথা বুঝছেন? সুতরাং সেই অনুযায়ী যখন চার্জশিট দিবে, আমাদের কাছে তো চার্জশিট দেওয়া না, ইটস এ ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। হ্যাঁ, দিস কমিশন ইজ নাইদার প্রসিকিউটিং এজেন্সি নর ইনভেস্টিগেটিং এজেন্সি। চার্জশিট দেওয়া না দেওয়া, ফাইনাল রিপোর্ট দেওয়া না দেওয়া এই কমিশনের কাজ না, এটা হলো আপনার আইসিটির ইনভেস্টিগেটিং টিমের কাজ। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কালকে তো আমরা চিফ অ্যাডভাইজার সাহেবকে বলে আসছি, কারণ হলো আমাদের কিছু কিছু ফাইল চলে যাবে সেখানে, মানে বাই অপারেশন অফ ল। সাম অফ দ্য কমপ্লেন্টস উইল স্ট্যান্ড ট্রান্সফার্ড টু দ্য এনএচআরসি বাই অপারেশন অফ ল। তো এনএচআরসি তো এখন ইনইফেক্টিভ, 1 বছর 3 মাস হয়ে গেছে নাই। তো আমরা কালকে আমরা তাগদা দিছি এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে আপনার কমিশনটা ফর্মড হয়, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটা ফর্ম হয়। এখন দেখা যাক কী হয়। না, ওটা তো সরকার বলতে পারবে, তো আমাদের কাজ না তো এটা। সুপারিশটি বলছি আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। কারণ এখানে তো মানবাধিকার রক্ষার তো আর কোনো ইয়ে থাকলো না, অর্গানাইজেশন থাকলো না, কোনো ইনস্টিটিউশন থাকলো না। কারণ এইটার শেষ হলো 15 তারিখ। উই হ্যাভ অলরেডি হ্যান্ডেড ওভার ফাইনাল রিপোর্ট টু দ্য হেড অফ দ্য কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট। আমাদের 15 তারিখ শেষ ফর্মে র্যাপ আপ করতে হবে, আমাদের কিছু সময়ের দরকার। সেখানে এনএচআরসি নাই, আমাদের এটা ভ্যাকুয়াম হয়ে গেছে। তখন কী করবে? এখন যদি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হয়, কোর্ট ছাড়া তো কোথাও জায়গার জায়গা নাই, আর কোর্ট একা পারবেও না। চিন্তা করেন 18 কোটি মানুষের জন্য প্রায় 45 লক্ষ মামলা পেন্ডিং, এটা কি সম্ভব? চিন্তা করে মাত্র 2000 আপনার কর্মকর্তা, মানে বিচারিক কর্মকর্তা বা বিচারক, 2000 বিচারকের জন্য 45 লক্ষ পেন্ডিং কেসেস হ্যান্ডেল করা কত টাফ জব, চিন্তা করেন। আর আমাদের কাজটা ছিল তো খুবই স্টিপেন্ডাস জব, যে থ্যাংক গড উই হ্যাভ সাকসিডেড in completing our assignment successfully to the best of our ability and sincerity. অনুসন্ধানে দেখা যায় প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23%। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপকভাবে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। অভিযোগগুলোর ধরন থেকে ইহা স্পষ্ট যে গুম একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চা হিসাবে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংগঠিত হয়েছে, যা বিচ্ছিন্ন অসদাচরণের পরিবর্তে রাষ্ট্রীয় সমন্বিত কার্যক্রমের ইঙ্গিত দেয়। কমিশন অফ এনকোয়ারি অ্যাক্টের ধারা 10A অনুযায়ী গুম সংক্রান্ত অভিযোগসমূহের মধ্য থেকে
ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত ও নিষ্পত্তির লক্ষ্যে 4 ধাপে কিছু অভিযোগ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের নিকট প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আনিত 2 থেকে 5 দিনের গুমের অভিযোগগুলোর তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৃথকভাবে পত্র প্রেরণ করা হয়েছে এবং আগামী 6 মাসের মধ্যে অগ্রগতি মানবাধিকার কমিশনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজদের ভাগ্য নির্ধারণে কমিশন সারা দেশের বিভিন্ন জেলায় সম্ভাব্য ক্রাইম সিন, পিক আপ প্লেস, আয়নাগর ও ডাম্পিং প্লেস পরিদর্শন করেছে। মুন্সিগঞ্জে একটি বেওয়ারিশ লাশ দাফনের কবরস্থান পাওয়া গেছে, যেখানে গুমের শিকার ব্যক্তিদের দাফন করা হয়েছে বলে প্রতীয়মান হয়। কারণ সুরতহাল প্রতিবেদনে এটি প্রমাণিত যে দাফনকৃত লাশের মাথায় গুলি এবং 2 হাত পিচমোড়া করে বাঁধা অবস্থায় ছিল। এছাড়াও বরিশালের বলেশ্বর নদীতে এবং বরগুনার পাথরঘাটায় ডাম্পিং প্লেসের সন্ধান পাওয়া গেছে। বরিশালে 2টি দেহ উত্তোলন ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে কমিশনে কাজের সূচনা করে এবং অজ্ঞাত মরদেহের ছবি ব্যবহারে আঞ্জুমানে মফিদুল ইসলামের সঙ্গে আলোচনা শুরু করে। কমিশন অজ্ঞাত ও বেওয়ারিশ মরদেহ শনাক্ত করে ডিএনএ পরীক্ষার উদ্যোগ গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে একটি ব্যাপক ডিএনএ ডাটাবেস গঠনের সুপারিশ করেছে। কমিশন গুমের ভিকটিম ও পরিবারের সদস্যদের নিয়ে প্রতিটি বিভাগে পরামর্শ সভা, 300 জনের অধিক বিচারক ও ম্যাজিস্ট্রেটদের জন্য 4টি কর্মশালা এবং বেশ কিছু প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে গুম বিষয়ক 1 ঘন্টার প্রামাণ্যচিত্র প্রকাশ করা হয়। কমিশন দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা ও কূটনীতিক মিশনের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত থেকেছে। সবাই গুমের ব্যাপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কমিশনের কাজের প্রশংসা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন। কমিশন ইতিপূর্বে 2টি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেয়, যেখানে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। পুনরাবৃত্তি রোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে কমিশন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রিড্রেস অর্ডিন্যান্স 2025 এবং জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025 প্রণয়নে সহায়তা করে। পরিশেষে কমিশন বাংলাদেশে বলপূর্বক গুম ও মানবাধিকারের লঙ্ঘনের অবসান ঘটাতে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তিকরণ, আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার, সন্ত্রাস বিরোধী আইন 2009 বাতিল বা মৌলিক সংশোধন, সমাজভিত্তিক প্রতিরোধমূলক সন্ত্রাস বিরোধী নীতি প্রণয়ন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইন 2003-এর 13 ধারা বাতিল, সকল বাহিনীকে কঠোর আইনি জবাবদিহিতার আওতায় আনা, বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ, ভুক্তভোগী কেন্দ্রিক ন্যায় বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং সত্য, স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসাবে আয়নাগরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। আপনারা তো এটার একটা ডকুমেন্টারি ফিল্মই করেছেন এবং সেখানে আপনারা সাক্ষী সাবুত সব কিছুই এনেছেন। আমরা দেখেছি মুন্সিগঞ্জে লাশ ভেসে গেছে, বিশেষ করে ধরেন অনেক লাশ ওখানে মানে ভাসা লাশ উদ্ধার করে দাফন করা হয়েছে ওই এলাকায় কবরস্থানে। এমন একটা ঘটনা আছে যে 3টা লাশ পাওয়া গেল, তার একটা লাশকে আইডেন্টিফাই করা গেছে, অর্থাৎ সেটা যুব দলের একটা ছেলে ঢাকার। আর ঠিক একই রকম বুলেট ইনজুর্ড দুজনের লাশ, তাদের কিন্তু চিহ্নিত করা যায়নি, তাদের দাফন ওখানেই করা হয়েছে। তারপর খুলনা এলাকায় আপনার রূপসা নদীর মানে ভাটিতে এই ধরনের ঘটনা অনেকগুলো আছে। তো আবার অনেক লাশ ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। এগুলোর জন্য আমরা গতকালকে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করে এসেছি যে সরকারের তরফ থেকে এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য, অর্থাৎ ভিকটিম পরিবারের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা এবং ভবিষ্যতে যাতে ওইখানে যাদের দাফন করা হয়েছে যে সন্দেহজনক স্পটগুলো আছে সেইটার সাথে ম্যাচিং করে কিনা, অর্থাৎ একটা ইনডেপথ ইনভেস্টিগেশন দরকার, যেটাকে বলে
ডিএনএ টেস্ট করে যে ইনভেস্টিগেশনটা হয়, Forensic ইনভেস্টিগেশন, এটা একটা বলেছি। আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে জাদুঘর হচ্ছে, কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলি সংরক্ষণ করা জরুরি। তারা সরকার বলেছেন যে এই বিষয়গুলো তারা পদক্ষেপ নেবেন। আর সর্বশেষ একটা কথা বলবো, যেটা জিজ্ঞেস করা হচ্ছিল যে আমাদের এই কার্যক্রম, এত বড় একটা কাজ শেষ করলাম আমরা, মানবতা বিরোধী অপরাধের একটা বড় অংশ, তো আমাদের দিক থেকে রাজনৈতিক দলের প্রতি কোনো আহ্বান আছে কিনা? একজন নাগরিক হিসাবে অবশ্যই একটা আহ্বান থাকবে যাতে এই ধরনের ঘটনা কোনোভাবে না ঘটে। ভবিষ্যতে অন্ততপক্ষে একটি ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হন যে আইন বহির্ভূত, বিচার বহির্ভূত কোনো ঘটনা ঘটবে না, গুমকে কেউ প্রশ্রয় দিবে না, এবং গুম সংক্রান্ত যে আইন আছে এই আইনটার প্রয়োগ, বাস্তবায়ন আমরা দেখতে চাই। প্রথমে যে প্রশ্নটা সকলে করেন যে গণভোট ব্যাপারটা কি আসলে, কারণ বাংলাদেশে গত 35 বছরে কোনো গণভোট হয়নি। সর্বশেষ আমরা 1991 সালে একটা গণভোট দেখেছিলাম, তাই তো? ফলে আজকে আপনি যদি একটা 18 বছরের মানুষকে জিজ্ঞাসা করেন গণভোট কি, বলবে জিনিসটা কি, ওর কাছে মনে হবে একটা জিনিস। বিস্মিত হওয়ার কিছু না, অবাক হওয়ার কিছু নাই। আপনি গত 35 বছরে আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি আসলে জন্মগ্রহণ করেছেন। ফলে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে গণভোট কি, আহত হবেন না। আমার বয়স এর বিবেচনা আমি বুঝতে পারি যে প্রশ্নটা কেন করে না, দেখেন জিনিসটা বোঝে নাই জিনিসটা। আপনাকে আহত করার জন্য, আমাকে আহত করার জন্য, আপনাকে আক্রমণ করার জন্য, ছোট করার জন্য প্রশ্নটা করছে না, কিন্তু প্রশ্নটা করছে জানার জন্য। আসেন আমরা প্রথমে সেই প্রশ্নটা তার এই প্রশ্নটাকে ওইভাবেই দেখি। সে যখন বলে যে গণভোট জিনিসটা কি, গণভোট আসলে যে কোনো নির্বাচনের মতোই নির্বাচন, অর্থাৎ আমি ভোট দেব। আমরা সমিতি করলে ভোট দিই, আমরা প্রতিষ্ঠান তৈরি করলে ভোট দিই, সভাপতি তৈরি করি। বাংলাদেশের সমস্ত এলাকায় উপজেলায় নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়, আমরা সবাই ভোট দিই। গণভোট ওই রকম একটা নির্বাচন। কিন্তু এই কিন্তুটাই হচ্ছে আসল। আমরা যখনই একটা ভোট দিই, আসলে কাকে ভোট দিই? আমরা একটা ব্যক্তিকে ভোট দিই। আপনি যেভাবেই বিবেচনা করেন, আপনি আসলে কোনো না কোনো ব্যক্তিকেই ভোট দেন, আপনার পছন্দের ব্যক্তি। সেই পছন্দের ব্যক্তিটা কিভাবে আপনি ঠিক করেন? বিভিন্নভাবে ঠিক করেন। যারা রাজনৈতিক দল করেন তারা বলেন আমাদের দলের প্রতিনিধি, তাকে মনোনয়ন দিয়েছে, আমি তাকে ভোট দেব। আবার এটাও বিবেচনা করে যে লোকটা ভালো কিনা, লোকটা কাজ করবে কিনা, লোকটা সৎ কিনা, মানুষটা আমাদের সাথে ছিল কিনা, আগামীতে থাকবে কিনা। সেটা যে কোনো, আপনি যদি একটা সমিতিতেও ভোট দেন, সমিতির সভাপতির ভোট দেন, সাধারণ সম্পাদকের ভোট দেন, আপনি কি লোকটা এই কাজটা করতে পারবে কিনা, আপনার সেই সমস্ত বিবেচনায় মানুষটা হয়ে ওঠে প্রধান, তাই তো? মানুষটা পারবে কি পারবে না, করবে কি করবে না, আমি তাকে পাবো কি পাবো না, এই প্রশ্নগুলো। গণভোটের ক্ষেত্রে ঠিক এই জায়গাটাতেই পার্থক্য। আপনি কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছেন না, আপনি আগামী দিনে অনেক ব্যক্তিকে ভোট দিচ্ছেন। আপনি যখনই বলে দিচ্ছেন একটা গণভোটে কি থাকবে, গণভোটে থাকবে যে দেশটা এইভাবে চলবে কি চলবে না, এটা আপনি, আমি, অন্য কেউ সংসদে গেলাম কিনা, ক্ষমতায় গেলাম কিনা, প্রধানমন্ত্রী হইলাম কিনা, তার সাথে কিন্তু সম্পর্কিত নয়। এই অর্থে যে ওই ব্যক্তির জন্য আমাকে বলছেন না, সবাইকে বলছেন যে দেশটা এভাবে চালাতে হবে।